অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অনুশীলনী 2.1-এর 16 থেকে 20 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 16 নম্বর অঙ্কটা ছিল একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। বলছে কি একই হার মুনাফায়, তাহলে মুনাফার হার থাকতে হবে একই। কোনো আসল এই জিনিসটা আমাদের জানতে হবে। কোনো আসল 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আবার কি বলছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখানে একই হারে মুনাফায় কোনো আসল, এখানে আসলটা দেয়া নাই। 6 বছরে মুনাফা আসল দ্বিগুণ হলে কত বছরে, আবার বছরটা নির্ণয় করতে হবে কত বছরে তা মুনাফা আসলে কি হবে 3 গুণ হবে। তাহলে এখানে প্রথমে আমরা আসলটা ধরে নেই। তাহলে মনে করি আসলটা এক্ষেত্রে আমরা মনে করি আসল কি 100 টাকা আমরা ধরে নিলাম। মনে করি আসল কত 100 টাকা। তাহলে একই আর মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 6 বছরে মুনাফা আসল কি হবে দ্বিগুণ হবে। তাহলে সুতরাং 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে কি হয় দ্বিগুণ সমান কত হবে, যদি আমরা আসলকে কি করি দ্বিগুণ মানে 2 দ্বারা গুণন করি, এত কি হবে টাকা হবে সমান কত হলো 200 টাকা। তাহলে যদি আমরা এক্ষেত্রে আসলটা ধরে নেই, তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। প্রথম লাইনটাই একই হার মুনাফায় কোনো আসল, মনে করি আসল হচ্ছে 100 টাকা, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে কত হয়েছে 200 টাকা। এক্ষেত্রে আমরা যদি মুনাফাটা বের করি, তাহলে সুতরাং মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস কি আসল। তাহলে মুনাফা আসল কত বের হয়েছিল 200 টাকা, এখানে আসল কত ছিল 100 টাকা, সমান কত বের হলো, বিয়োগ করলে কত হয় 100 টাকা হয়। তাহলে আমরা কি পাইলাম, পরের যে লাইনটা ছিল যে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আমরা মনে করি আসলে 100 টাকা, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে 200 টাকা হয়ে গেল। এক্ষেত্রে মুনাফা কত আমাদের 100 টাকা। আবার মুনাফা আসলে 3 গুণ হলে আবার কি বলছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আবার মুনাফা আসলে 3 গুণ, মুনাফা আসলে কয় গুণ 3 গুণ। তাহলে মুনাফা আসলে 3 গুণ মানে 100 গুণন 3 টাকা সমান কত হবে, গুণন করলে 300 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে মুনাফা কত হবে, সুতরাং মুনাফা সমান মুনাফা আসল মাইনাস কি আসল সমান মুনাফা আসল হলো 300 মাইনাস আসল কত 100, বিয়োগ করলে কত বাড়ায় যে 200 টাকা, কত বের হয় 200 টাকা। তাহলে আমরা যখন মুনাফা আসলে 3 গুণ হয় তখন পাইছিলাম আমরা মুনাফা আসল হলো 300 টাকা। মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, বিয়োগ করলে কত হয় 200 টাকা। তাহলে 100 টাকা মুনাফা হয়েছিল কয় বছরে 6 বছরে। 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তাহলে এখন কি 100 টাকা মুনাফা হয় কয় বছরে হয়েছিল 6 বছরে। 100 টাকা মুনাফা হয়েছিল কয় বছরে 6 বছরে। তাহলে যদি আমরা 1 টাকা মুনাফা হয় তাহলে কমে যাবে, 6কে আমরা 100 দ্বারা ভাগ করলাম। তারপরে কি বলছে, লাস্টে আমরা মুনাফা কত পাচ্ছি, কত বছরে মুনাফা আসলে কি হবে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে 200 টাকা মুনাফা হয়
6/100 200টা মানে বেশি হবে, মানে উপরে গুণ আকারে যাবে এত বছরে। কাটাকাটি করলে 100 দুগুণ 200 সমান 6 দুগুণ কত 12 বছরে, 12 কি বছরে। তাহলে আমরা কি পাইলাম যে কত বছরে তা মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে 12 বছরে তা মুনাফা আসলে কি হবে দ্বিগুণ হবে। উত্তর 12, উত্তর কি 12 বছর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তোমরা 17 নম্বর অঙ্কটা দেখো, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল একত্রে কত 5,600 টাকা। এই 5,600 টাকার মধ্যে কি আছে, মুনাফাও আছে আসলও আছে, এবং মুনাফা আসলের 5/2 অংশ। তাহলে এখানে আসল যা হবে সেটা হচ্ছে 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে আমরা জানি মুনাফা সমান কি, মুনাফা সমান কি আসল গুণন মুনাফার হার গুণন সময়, হার গুণন কি সময়। এটা আমরা সূত্র জানি। তাহলে বা আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পি আর এন, এটা আমরা জানি। এখানে কি দেয়া আছে এটা আমরা বের করি। এখানে আসল, তাহলে মুনাফা আসল 600 টাকায় মুনাফা আসলের 5/2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এখানে আসলকে আমরা এখানে আসল যদি আমরা পি ধরি, এখানে আসল সমান কি পি যদি ধরি, তাহলে মুনাফা কি হবে, মুনাফা আই যদি হয় সেক্ষেত্রে কি হবে, মুনাফা আসলের কত 5/2 অংশ। তাহলে পি এর 5/2 অংশ সমান আমরা পাই 2-র সাথে পি গুণন করলে পাই 2, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, নিচে হলো কত 5। তাহলে মুনাফার হার, তাহলে মুনাফা কি পাইলাম, আই ইজ ইকুয়াল টু আসলের 5/2 অংশ। তাহলে এখানে আসল ছিল 5, এর 5/2 অংশ, 2-র সাথে পি গুণ করলে 2p ডিভাইডেড বাই কত 5। তাহলে মুনাফার হার আমরা যদি মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, 8 দ্বারা প্রকাশ করি। মুনাফার হার কি ছিল শতকরা 8%, মানে শতকরা 8%। এটাকে যদি আমরা ভাঙ্গাই, 8কে আমরা 100 দিয়ে কি করব ভাগ করলাম। তারপরে কি বলছে, সময় নির্ণয় করে। তাহলে সময় হচ্ছে কি এন, সময় কি এন, এটা নির্ণয় করতে হবে। এখন আমরা যদি মান বসাই, তাহলে মুনাফা আই হচ্ছে কি 2p/5 সমান আসল হচ্ছে কি পি, আর এর মান কত 8/100 গুণন এন কি থাকবে, এন নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখলাম, এন লিখলাম। বা 2p/5 সমান এই 8-এর সাথে পি গুণ করলে কত হয় 8pn, 8pn ডিভাইডেড বাই কত 100, ডিভাইডেড বাই কত 100। বা এটার সাথে এটা গুণন হবে, এটার সাথে কি হবে এটা গুণন হবে। তাহলে 8pn গুণন 5 সমান 100 গুণন 2p, এটা আমরা লিখতে পারি। যেহেতু আমাদের সময় নির্ণয় করতে হবে, তাহলে এন এর মান বের করতে হবে। তাই এন ইজ ইকুয়াল টু ভাগচিহ্ন দিয়ে এটা উপরে লিখলাম ডিভাইডেড বাই, তাহলে এন বাদ গেলে কি থাকে 8p গুণন 5 নিচে চলে আসলো, এই পুরোটাই ভাগের নিচে চলে আসলো, আর এটা উপরে থাকলো। এখন আমরা এই পি কাইটা যায়, 2 দিয়ে 8 কাটলে কত হয় 4 দুগুণ 8, 5 দিয়ে 100 ভাগ করলে কত হয় 5 কুড়ি 100, আবার 4 দিয়ে 20 ভাগ করলে কত হয় 4 5 20। তাহলে এইভাবে আমরা কাটাকাটি করে কত পাইলাম, সুতরাং এন ইকুয়াল টু কত পাইলাম আমরা
5, তাহলে সময় কত হলো 5 5, অতএব এটা হচ্ছে 5 কি হবে বছর হবে। সময় কত পাইলাম 5 বছর। তাহলে উত্তরের ক্ষেত্রে কি, তাহলে উত্তর কি হবে 5 বছর। উত্তর কি হবে 5 বছর। খুবই সহজ, যদি একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই এটা খুব ভালোভাবে করতে পারবে। নম্বরটা, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা কি করছে, 5 বছর মেয়াদি, মানে 5 বছর সে রাখবে, এটার জন্য সে একটা সঞ্চয়পত্র কেনে। এই সঞ্চয়পত্রের টাকাটা কি করবে, 3 মাস অন্তর অন্তর সে পাবে। সঞ্চয়পত্রের টাকাটা 3 মাস অন্তর অন্তর কি হচ্ছে পাবে। তাহলে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা এই 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। এখানে আমরা কি বুঝলাম, জামিল সাহেব 10 লাখ টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখছে, কিন্তু সে 3 মাস পর পর কি পাবে, মুনাফা পাবে। তাহলে বার্ষিক মুনাফা 12%। এক্ষেত্রে ব্যাংক তাকে বার্ষিক মুনাফা কত দিবে, 12% দিবে। তাহলে তিনি প্রথম কিস্তি অর্থাৎ 3 মাস, প্রথম কিস্তি মানে 3 মাস পর পাবে। প্রথম কিস্তি অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন, পুরো কত মুনাফা পাবেন। এখানে আমাদের বের করতে হবে কত মুনাফা। এখানে বের করতে হবে কত মুনাফা। প্রথমে কি ছিল 3 মাস, এই 3 মাসটাকে আমরা বছরে নির্ণয় করি। প্রথমে কি ছিল 3 মাস, 3 কি মাস, এই মাসটাকে আমরা বছরে যদি নির্ণয় করি, 3কে আমরা 12 দিয়ে ভাগ করি। আমরা কি জানি, থার্ড ব্র্যাকেট দিয়া 1 বছর সমান কত মাস, 12 মাস। এটা আমরা কিন্তু জানি যে 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা 3 দিয়ে 12কে ভাগ করতে পারি, 3 4 12। তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো হচ্ছে কত 4। 3 মাস মানে 4-এর 1। তাহলে 100 টাকা এই 12% হারে, তাহলে বার্ষিক মুনাফা, বার্ষিক কি ছিল মুনাফা কত পার্সেন্ট, 12%। বার্ষিক মুনাফা 12% হারে, বার্ষিক মুনাফা কি 12% হারে বার্ষিক মুনাফা। তাহলে 100 টাকায় 12% বলতে 100 টাকায়, বার্ষিক বলতে 100 টাকায় 1 বছরের মুনাফা কত হয়, 12 টাকা। তাহলে কি হয়, 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের কি মুনাফা কত, 12 টাকা। এই 12% হার থেকে আমরা কি বুঝলাম, বার্ষিক মুনাফা 12% হার থেকে আমরা কি বুঝলাম, যে পার্সেন্টেজ মানে 100 টাকায়, বার্ষিক মানে 1 বছরের মুনাফা কত হয়, 12 টাকায়। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কত কমে যাবে, 12/100 টাকা। তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখছিল পেনশন পাওয়ার পরে, 10 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লাখ টাকার কয় মাস পর মুনাফা পাবে, 3 মাস। 3 মাস মানে কত, 4-এর 1 বছরে মুনাফা আমরা কি পাবো। তাহলে দেখো 10 লাখ টাকা, আগেরটা আমরা লিখি 12/100, টাকাটার পরিমাণ বাড়ছে দেখে উপরে গুণ আকারে চলে গেল। উপরে কি আকারে গেল, গুণ আকারে গেল। আর সময়টা কি হয়েছে, সময়টা কমে গেছে। কমে যাওয়াতে সময়টা যেমন আছে তেমনই থাকবে, উপরে 1 নিচে হচ্ছে 4, অর্থাৎ এটা গুণ আকারে কি বসবে। আমরা একক, দশ, শতক, হাজার, একক, দশ, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, প্রথম 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম। দেওয়ার পরে 4 দিয়ে যদি আমরা 12 ভাগ করি, 3 4 কত 12। 3 দিয়ে আমরা 10,000 গুণ করলে কত পাই, 30। 3 দিয়ে যদি আমরা 10,000 গুণ করি তাহলে আমরা কত পাবো, 30,000 টাকা পাবো। তাহলে 10 লাখ টাকা ব্যাংকে রাখলে সে কি করছে, 3 মাস পর পর সে কত মুনাফা পাবে, 30,000 টাকা। তাহলে উত্তর 3 মাস পর মুনাফা পাবেন 3 মাস, অথবা প্রথম কিস্তিও আমরা বলতে পারি। 3 মাস পর প্রাপ্ত মুনাফা, প্রাপ্ত কি মুনাফা কত, 30,000 টাকা। এটাই হচ্ছে অঙ্ক। 30,000 কত
টাকা। এটাই হচ্ছে কি উত্তর। 19 নম্বরটা দেখো কি বলছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করিল। তাহলে ফল ব্যবসায়ীটা যশোর থেকে 12টি দরে কয়টি কলা কিনছে, 12টি কলা কিনে 36 টাকায় এবং কুষ্টিয়া থেকে 18টি কলা কেনে কত, 36 টাকায়। কুষ্টিয়া থেকে 18টি কলা কেনে কত, 36 টাকায়। আচ্ছা, সমান সংখ্যক কলা খরিদ করিল বা ক্রয় করিল। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। বিক্রির সময় সে কী করলো, 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কী দরে ক্রয় করেছিল। তাহলে প্রতি যশোর থেকে 100 কলা সে কী দরে ক্রয় করেছিল, মানে 100 কলা কিনতে তার কত টাকা লাগছে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খ নাম্বারটা হচ্ছে কি, যদি সবগুলো কলা সে বিক্রি করে এক্ষেত্রে তার লাভ হবে না ক্ষতি হবে সেটা নির্ণয় করতে হবে। গ নম্বর হচ্ছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে। এবার যদি সে 25% যদি সে লাভ করতে চায় সে তাহলে তার 1 হালি প্রতি কি হালি, প্রতি বলতে কি 1 বা কলার ক্ষেত্রে 4টি কলা কী দরে বিক্রয় করতে হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে ফল বিক্রেতা কি করলো, যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে সে কী করে 36 টাকায় 18টি দরে কিছু সংখ্যক কলা ক্রয় করার পর তিনি কি করে 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করে। এক্ষেত্রে প্রথমে কথা ছিল ক নাম্বারটা যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা সে কী দরে ক্রয় করেছিল। তাহলে আমরা জানি 12টি কলার ক্রয় মূল্য কত, 36 টাকা। তাহলে ক নাম্বারটা যদি আমরা করি তো কী ছিল, যে 12টি কলার ক্রয় মূল্য কত, 36 টাকা। তাহলে সে যশোর থেকে 100টি কলা যখন ক্রয় করছে তখন তার ক্রয় মূল্যটা কত ছিল। তাহলে 12টি কলার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য কমে যাবে, 36/12 টাকা। তাহলে সে কতটি কলা কিনছে যশোর থেকে, 100টি। তাই 100টি কলার ক্রয় মূল্য কি হবে, 36/12। 100 মানে 1-এর সাথে বেশি হয়ে গেল, উপরে গুণ আকারে চলে যাবে। কি আকারে গুণ চলে যাবে, 12 দিয়ে 36 কাটাকাটি করলে 3/32, 3 দিয়ে 100 গুণ করলে কত হয়, 300 টাকা। তাহলে যশোর থেকে যে 100 কলা ক্রয় করছিল তার ক্রয় মূল্য কত, 300 টাকা। তাহলে আমরা ক নম্বরের উত্তরটা পেয়ে গেলাম। ক নম্বরের উত্তরটা কি হয়েছে, আমরা পেয়ে গেলাম। এবার খ নাম্বারটা দেখো কি বলছে, সবগুলো কলা বিক্রয় করলে তার লাভ না ক্ষতি হবে এটা নির্ণয় করতে হবে। সবগুলো কলা যখন সে বিক্রয় করবে তার লাভ হবে না ক্ষতি হবে এটা নির্ণয় করতে হবে। তাহলে 12টি কলার ক্রয় মূল্য কত ছিল, 36 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত, তাহলে আমরা দেখি যে 12টি কলার ক্রয় মূল্য কত, 36 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36/12 টাকা। কাটাকাটি করলে কত হয়, 3/36। তাহলে একটা কলার দাম কত পড়ছে, তার 3 টাকা। আবার কুষ্টিয়া থেকে সে কী করে 36 টাকায় 18টি দরে কলা কিনে। তাহলে 18টি কলার ক্রয় মূল্য কত, 36 টাকা। কুষ্টিয়া থেকে এই কলাটা কেনে। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36/18 টাকা। 18 দুগুণ 36 সমান কত, 2 টাকা। তাহলে প্রথম যে কলাটা কেনে তার একটি কলার ক্রয় মূল্য ছিল কত, 3 টাকা, এবং কুষ্টিয়া থেকে যে কলাটি কেনে তাহলে তার একটি কলার ক্রয় মূল্য ছিল কত, 2 টাকা। তাহলে 2 কি টাকা। এখন 1+1 মানে কি, 1+1 বা আমরা লিখতে পারি 1-এর আগে কত হয়, 2টি কলার ক্রয় মূল্য
দুইটি কলার ক্রয় মূল্য কত হবে 3 যোগ 2, প্রথমটার দাম 3 টাকা, পরেরটার দাম 2 টাকা, সমান কত হলো 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কত 5 টাকা। দুইটি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে 5-এর 2 টাকা, 5-এর 2 টাকা। তাহলে আমরা একটা কলার ক্রয় মূল্য কত পেলাম 5-এর 2 টাকা। এটা হচ্ছে প্রথম 12টি কলার ক্রয় মূল্য এবং পরে আবার কি 18টি কলার ক্রয় মূল্য। 12টি কলাও কেনে সে 36 টাকা করে, 18টি কলাও কেনে সে 36 টাকা। যখন 12টি কলা কেনে তখন প্রতিটি কলার দাম পড়ে 3 টাকা, আর 18টি যখন কলা কেনে 36 টাকায় তখন প্রতিটির মূল্য পড়ে কত 2 টাকা। তাহলে 1 যোগ 1 সমান দুটি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য কত 2-এর 5 টাকা। তাহলে আবার কি করে সে 15টি কলা বিক্রয় করে কত টাকায় 36 টাকায়। আবার 15টি কলার বিক্রয় মূল্য কত 36 টাকা। 15টি কলার বিক্রয় মূল্য কত 36 টাকা। এক্ষেত্রে একটি কলার বিক্রয় মূল্য কত উপরে 36, নিচে কত 15 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত বের করলাম, বিক্রয় মূল্য কত বের করলাম 15/36 টাকা। কাটাকাটি করতে পারি, 3 পাঁচা 15, 3 বারং কত 36 সমান 12/5 টাকা। এটা বের হয়ে আসলো। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে দুটি কলার ক্রয় মূল্য কত ছিল, এক্ষেত্রে দুটি কলার ক্রয় মূল্য কত এক্ষেত্রে একটি কলার ক্রয় মূল্য কত ছিল 2-এর 5 টাকা, আর একটি কলার বিক্রয় মূল্য কত 5-এর 12 টাকা, 5-এর 12 টাকা। এক্ষেত্রে আমরা কি দেখতে পারতাছি যে ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্যটা হচ্ছে কম। তাহলে ক্রয় মূল্যের চাইতে যখন বিক্রয় মূল্যটা কম হবে তখন কি হবে, ক্ষতি হবে। তাহলে সুতরাং ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় কি হয় ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম 2/5 আর এখানে হলো 5/12। তার মানে ক্রয় মূল্যর সাথে বিক্রয় মূল্যটা কম হয় কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে সুতরাং ক্ষতি হয়, ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয় কীভাবে বের করব, যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা সমান আমরা কি করতে পারি, এত টাকা, এটাকে আমরা বের করি। কিভাবে বের করব, যে 5 আর 2-এর আমরা কি করি লসাগু করি। 5 দুগুণ কত 10, 2 দিয়ে 10 ভাগ করলে 5, 5 পাঁচা কত 25, মাইনাস 5 10 ভাগ করলে 5 দুগুণ 10, 12 দুগুণ 24। দেখো এক্ষেত্রে উভয়ের লব আমরা লসাগু করার পরে কত পাইলাম 10 পাইলাম। তাহলে প্রথমটা ছিল কত 2 দিয়ে 10 ভাগ করলে 5, 5 পাঁচা কত 25, আর পরেরটা ছিল 5 10 ভাগ করলে 2, 12 দুগুণ 24। তাহলে প্রথমটা লব হলো 25, পরেরটা লব হলো কত 24। তাহলে 25টা বড় মানেই ছিল ক্রয় মূল্য, আর এই 24 মানে হলো বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয় কি হয়েছে, তার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয় কত টাকা, আমরা বিয়োগ করলে 24 থেকে 25 বাদ দিলে 1, নিচে হলো 10 টাকা। তাহলে সে যখন কলারগুলো ক্রয় করার পরে সে যখন বিক্রি করে তখন তার কি হয়, যে 15টি ধরে সে যখন 36 টাকায় বিক্রয় করে সেক্ষেত্রে তার ক্ষতি হয় কত 10-এর 1 টাকা। 10-এর কত 1 টাকা। মূল্য ছিল কত 2-এর 5। এক্ষেত্রে ক্রয় মূল্য ছিল কত, একটি কলার ক্রয় মূল্য ছিল কত 2-এর 5। 2-এর 5 টাকায় তার ক্ষতি হয় কত 10-এর 1 টাকা। ক্রয় মূল্য একটি কলার ক্রয় মূল্য ছিল 2/5 অর্থাৎ 2-এর 5 ভাগ টাকা, তার ক্ষতি হয়েছে কত 10-এর 1 টাকা। আবার কি পাই, যে 2-এর 5 টাকায় ক্ষতি হয় কত 10-এর 1 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য ছিল 2-এর 5 টাকা, 2-এর 5 টাকায় ক্ষতি হয়েছে কত 10-এর 1 টাকা। তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয়, 1 টাকায় ক্ষতি হলে কি হবে, 1 টাকায়
ক্ষতি হলে কি হবে, এটার চাইতে 1 টাকায় ক্ষতি হলে 1-এর 10 গুণন 2টা উপরে যাবে, 5টা কি হবে নিচে আসবে। এত কি হলো টাকা হলো। 2 দিয়ে 10 কাটাকাটি করলে 5 দুগুণ 10, 5 দুগুণ কত 10, সরি আর একটা লাইন করি। তাহলে কি বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে সুতরাং 100 টাকায় ক্ষতি হয়, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 1 গুণন 2 ডিভাইডেড বাই 10 গুণন 5, 100 টাকায় ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে, তার মানে 100টা উপরে যাবে। 10 দিয়ে আমরা 100 কাটাকাটি করতে পারি, 10 10-এর কত 100, 5 দিয়ে 10 কাটা করতে পারি, 5 দুগুণ কত 10 সমান কত হলো 2 দুগুণ 4 টাকা, 4 টাকা। যেহেতু শতকরা বের করতে বলছে অর্থাৎ 4%, অর্থাৎ কি হবে 4%, অর্থাৎ কত হবে 4%। তাহলে শতকরা কত টাকা ক্ষতি হয়, 100 টাকায় ক্ষতি হয় হচ্ছে অর্থাৎ 4 টাকা, তার মানে কত পার্সেন্ট 4%। এটা কিন্তু তার ক্ষতি, এটা একটা উত্তর বের করলাম, তার ক্ষতি হয় কত 4%। এবার গ নাম্বার কি বলছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তাহলে 25% যদি সে লাভ করতে চায় তাহলে প্রতি হালি বলতে 1 হালি মানে কলার ক্ষেত্রে 4টি, তাহলে 4টি কলা কি দরে বিক্রি করতে হবে। তাহলে আমরা গ নাম্বার দেখি, 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে কি ক্রয় মূল্য, 25% লাভ করতে চাইলে 25% লাভে ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য মানে 25%-এর মধ্যে 125 টাকা লাভ হয়, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 25 সমান কত হলো 125 টাকা। তাহলে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হয় 125 টাকা। তাহলে আমরা একটি কলার ক্রয় মূল্য কত পেয়েছিলাম, তাহলে আমরা খ হতে একটি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম কত, একটি কলার ক্রয় মূল্য পেয়েছিলাম 2/5 টাকা। এটা কিন্তু আমরা একটি কলার ক্রয় মূল্যটা একবার বের করছিলাম যে 2/5 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 100 টাকা হয় তখন বিক্রয় মূল্য কত হয় 125। তাহলে 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 125 টাকা। আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 125 টাকা, বিক্রয় মূল্য কত 125 টাকা। তাহলে ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কমে যাবে, কম মানে ভাগ, উপরে 125 নিচে হবে কত 100 টাকা। তো একটি কলা ক্রয় মূল্য ছিল কত 2/5 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 125 গুণন 5 ডিভাইডেড বাই 100 গুণন 2 টাকা। আমরা একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 কুড়িং 100, 5 দিয়ে কাটলে কত 5 কুড়িং 100, 5 দিয়ে আমরা আবার কাটতে পারি 4 5 কত 20, 5 দিয়ে কাটলে 5 25 125, উপরে থাকে হলো 25 নিচে থাকে হলো 4 দুগুণ 8 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য যখন যা ছিল তখন তার বিক্রয় মূল্য কত বের করলাম, কলাটি বিক্রয় মূল্য বের করলাম 8/25 টাকা। তাহলে সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত বের করলাম, তাহলে এখন একটি কলার বিক্রয় মূল্য কত বের করলাম, একটি কলার বিক্রয় মূল্য আমরা কত বের করলাম 8/25 টাকা। তাহলে কি বলছিল অঙ্কটায় যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি
কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে 4টি কলার বিক্রয় মূল্য, সুতরাং 4টি কলার বিক্রয় মূল্য কি হবে, বেশি হবে। তাহলে 25/8 বেশি মানে উপরে গুণন এত টাকা। আমরা 4 দিয়ে কাটতে পারি, 4 দুগুণ 8 সমান কি থাকলো 25/2 টাকা। 2 দিয়ে যদি আমরা 25 ভাগ করি তাহলে কত হয়, 12 দুগুণ 24, 12 সমস্ত 1/2 কি হলো টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে ক নম্বর উত্তর পাইছি কত, 300 টাকা। আর খ নম্বরে কত পাইছি, ক্ষতি ছিল কত পার্সেন্ট, ক্ষতি হলো 4%। আর গ নম্বরের কত পাইলাম, গ নম্বরের পাইলাম হলো এক হালি কলার দাম কত পাইলাম, 12 সমস্ত 1/2 টাকা। আশা করি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝছো। চেষ্টা করছি বিশ্লেষণ করে অঙ্কটা করার জন্য, এবং আমি প্রতিটা অঙ্কই এভাবে বিশ্লেষণ করে তোমাদের মাঝে উপস্থাপন করব, যেন তোমরা প্রত্যেকটা লাইনই ভালোভাবে বুঝতে পারো। এবার আসি 20 নাম্বার। বলছে কোনো আসল, এখানে আসল উল্লেখ করা নাই। 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে 3 বছরে সরল মুনাফা সহ কত, 28,000 এবং 5 বছরের সরল মুনাফা সহ কত, 30,000 টাকা। বলছে কি ক নম্বর, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তারপর বলছে কি খ নম্বর, মুনাফার হার নির্ণয় করো। কি বলছে, মুনাফার হার নির্ণয় করো। গ নম্বরে কি বলছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, এটাই হচ্ছে আসল টাকা, কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে কত হবে, 48,000 টাকা হবে। এখন অঙ্কটাকে আমরা যদি করি, কি বলছে, প্রথমে এখানে আমরা জানি কি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, সমান হচ্ছে পি। মূলধন হচ্ছে পি। মুনাফার হার হচ্ছে কত, আর সময় কত হচ্ছে, সময়টা হচ্ছে এন। সময়টা কি এন। আর মুনাফাটা হচ্ছে আই। এই কয়টা জিনিস আমরা জানি। তাহলে এই কয়টা যদি জিনিস আমরা জানি, তাহলে সরল মুনাফার যে সূত্রটা, সরল মুনাফার কি একটা সূত্র। তাহলে সুতরাং সরল মুনাফা সমান কি, সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। এক্ষেত্রে কি বলছে, প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র। তাহলে মূলধন নির্ণয়ের সূত্রটা নির্ণয় করতে হবে। এখানে মূলধন বলতে কি বোঝায়, আসল বোঝায়। আমরা পি আর এন সমান লিখতে পারি আই। মূলধন মানে কি, আসল। তাহলে পি এর মান বের করব, পি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এনটা গুণাকারে আছে, নিচে যা ভাগ আকারে বসবে। এটাই হচ্ছে কি মূলধন নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। এটা ছিল ক নাম্বার। তাহলে আমরা জানি মূলধন মানে হচ্ছে পি, মুনাফার হার আর, সময় হচ্ছে এন, মুনাফা হচ্ছে আই। তাহলে সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন, তাহলে বা আমাদের মূলধন বের করতে, মূলধন নির্ণয়ের সূত্র। তাহলে পি আর এনটা সামনে নিলাম, আইটাকে সমানের ডান পাশে নিলাম। এখানে পির মানটা বের করলাম। পি মানে হচ্ছে মূলধন, পি মানে কি মূলধন, পি ইজ ইকুয়াল টু আই ডিভাইড বাই আর এন। এটাই হচ্ছে একটা অ্যান্সার। এটা সুতরাং আমরা দেই মূলধন ইজ ইকুয়াল টু এটাই হচ্ছে মূলধন নির্ণয়ের কি সূত্র। এবার আসি খ নাম্বারটা কি ছিল, মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি দেওয়া ছিল, আসল যোগ 5 বছরের মুনাফা, 5 বছরের কি
মুনাফা সমান কত ছিল 30,000 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা কত ছিল 30,000। তারপরে কি ছিল আসল যোগ 3 বছরের মুনাফা ছিল কত 28,000 টাকা। এখন আমরা এটাকে কি করব বিয়োগ করব। এটাকে কি করব বিয়োগ করব। এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ করলে আসল আসল বাদ গেল, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে কি হয় 2 বছরের 2 কি 5 থেকে 3 বাদ দিলে 2 বছরের মুনাফা কত বের হয় 28, 30 থেকে 28 বাদ দিলে কত 2,000 টাকা। কত বের হয় 2,000 টাকা। তাহলে সুতরাং এখান থেকে আমরা 1 বছরের মুনাফা বের করে নেই। 1 বছরের মুনাফা 2,000 ডিভাইডেড বাই 2 টাকা সমান এটা হলো 1 বছরের মুনাফা। তারপরে কি বলছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ ছিল 28 টাকা। তাহলে সুতরাং 3 বছরের মুনাফাটা বের করি। 3 বছরের মুনাফা কত হবে বেশি হবে 2,000 ডিভাইডেড বাই 2 গুণন হচ্ছে 3 টাকা। 2 দিয়ে 2,000 কাটলে কত হয় 1,000 সমান কত 3,000 টাকা। তাহলে প্রথম 3 বছরের সরল মুনাফা ছিল কত 28,000। এর মধ্যে আমরা 3 বছরের মুনাফাটা কত পেলাম 3,000 টাকা পাইলাম। তাহলে 3,000 টাকা পাইলাম। 3 বছরের মুনাফা আসল কত ছিল, তাহলে আবার 3 বছরের মুনাফা আসল কত 3 বছরের মুনাফা আসল ছিল কত 28,000 টাকা। তাহলে 3 বছরের কি পাইলাম আমরা মুনাফা পাইলাম। কি পাইলাম মুনাফা কত 3,000 টাকা। এখন আমরা যদি 3 বছরের আসলটা বের করলাম, 3 বছরের কি বের করব আসল, তাহলে এক্ষেত্রে আসল কত হলো 25,000 টাকা। তাহলে আমরা এই 3 বছরে যেটা আসল ছিল মুনাফা আসল 28,000, 3 বছরের মুনাফা হলো 3,000। এক্ষেত্রে আমরা আসলটা কত পেলাম 25,000 টাকা। 25,000 টাকা কি হয় 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত পাইছি আমরা 3,000 টাকা। এই 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত 3,000 টাকা। 25,000 টাকায় টাকার 3 বছরের মুনাফা 3 বছরের কি মুনাফা কত পাইছি 3,000 টাকা। 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত 3,000 টাকা। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 25,000 টাকায় যদি 3,000 টাকা হয় বছরটা বাদ দেই তাহলে 1 টাকা কমে যাবে। কমে যাওয়া মানে ভাগ 3,000 ভাগ কত 25,000। আর বয়সটাও কি হয়ে গেছে বছরটাও কমে গেছে, 3 বছরের জায়গায় 1 বছর হয়েছে। অতএব এটা নিচে গুণ আকারে বসবে। কি আকারে বসবে গুণ আকারে বসবে। তাহলে আমরা কি বের করব যে 100 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই কি হবে পূর্বের তুলনায় বাড়বে। তাহলে 3,000 ডিভাইডেড বাই 25,000 গুণন 3 গুণন কত 100 টাকা। তাহলে শতকরা মুনাফাটা আমরা কি করতেছি বের করতেছি। তাহলে সমান দেই 1 0 2 0 3 0 1 0 2 0 3 0। এই 25 দিয়ে আমরা 100 ভাগ করি 4 25 100। 3 3 কি হলো কাইটা গেল গা 3 3 কি হলো কাইটা গেল। তাহলে কত হলো 4 টাকা। অর্থাৎ কি পাইলাম 4%। কারণ 100 টাকার যেহেতু বের করছি অতএব কত হবে 4%। এটা হচ্ছে মুনাফার হার। এটা কি বের করলাম মুনাফার হার কত 4%। মুনাফার হার কত 4%। এবার আসি আমরা গ নাম্বার। গ নাম্বার কি বলছে যে 25% লাভ গ নম্বর বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে কি হবে 48,000 হবে। তাহলে খ নম্বর থেকে পাই কি পাই আমরা মুনাফার হারটা পেয়েছিলাম। খ থেকে
পাই মুনাফার হার, একই হার মুনাফা ক থেকে পাই মুনাফার হার কয় পার্সেন্ট? 4%। 4%কে আমরা ভাঙাতে পারি 4/100, 4 দিয়ে 100 কাটাকাটি যায়, 4×25 সমান 1/25 আমরা পাই। এটা হচ্ছে মুনাফার হার, আমরা এভাবে বের করলাম। এক্ষেত্রে কি বলছে যে কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে, তাহলে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? n ইজ ইকুয়াল টু কয় বছর? 5 বছর। তাহলে মুনাফা আসল কি আছে বলছে জমা রাখলে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে মুনাফা আসল কত? মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইজ ইকুয়াল টু কত? 48,000 টাকা। এ ইজ ইকুয়াল টু কত? 48,000 টাকা। তাহলে মুনাফা আসল দেয়া আছে, সময় দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে। এখন আমাদের কি করতে হবে? অঙ্কটা করতে হবে। মুনাফা আসল দেয়া আছে, মুনাফা কিন্তু এখানে বের করা নাই, এখানে আছে হলো মুনাফা আসল। তাহলে মুনাফা আসল সমান আসল মাইনাস মুনাফা, এখানে কিন্তু আসল বের করা নাই। তাহলে কত টাকা কি করতে হবে? জমা রাখতে হবে। কত টাকা জমা রাখলে সে এইটা পাবে? তাহলে আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+NR, এটা জানি। তাহলে এখন আমরা যদি মান বসাই, বা পি ইজ ইকুয়াল টু 1+NR সমান কি এ যদি আমরা লিখি, বা যেহেতু আসল মূলধন বের করতে হবে, তাহলে কত টাকা ব্যাংকে জমা রাখছে, তাহলে পি ইজ ইকুয়াল টু এটা উপরে গেল, নিচে 1+NRটা নিচে থাকলো, বা পি ইজ ইকুয়াল টু এটা কত ছিল? 48,000। এটা কত ছিল? 48,000। এটা কত ছিল? 48,000। আর নিচে 1 যোগ এনটা কত? সময়টা কত বছর? 5 বছর, গুণন আর এর মানটা কত ছিল? 1/25। 1/25, এই দুটাকে আমরা ব্র্যাকেট দিলাম। তাহলে আমরা একটা সূত্র জানি যে আসল ইজ ইকুয়াল টু, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি যে আসল সমান মুনাফা আসল ডিভাইডেড বাই 1 যোগ মুনাফার হার গুণন সময়। 1 যোগ মুনাফার হার গুণন কি? সময়। এই সূত্রটা আমরা জানি। এই 5 দিয়ে আমরা 25 কাটাকাটি করতে পারি। 5 5 কত? 25, সমান কিছু থাকলো, উপরে থাকলো 48,000, নিচে থাকলো কত? 1 যোগ 1/5। 1 যোগ কত থাকলো? 1/5। এখন আমরা কি করতে পারি? এটাকে আমরা লসাগু করে নিই। 48,000 থাকলো, নিচে 5 যদি লসাগু যায়, 5 × 5 যোগ 1 সমান কি পাই? যে 48,000 ডিভাইডেড বাই 6/5। এটাকে আমরা একটু আবার ভাগ করে নেই, ভাঙাই নেই। আচ্ছা, যদি আমরা ভাঙাই নেই তাহলে কি হয়? 48,000 গুণন 5টা উপরে যাবে, 6টা হবে নিচে আসবে। 6 আসতে কত? 48, 8,000। তাহলে সমান কত হলো? 8,000 দিয়ে 5 গুণ করলে কত হয়? 40,000। এই 40,000 টাকাটাই হচ্ছে কি তার কত টাকা ব্যাংকে জমা রাখছে? 40,000 টাকা ব্যাংকে জমা রাখছে। এটাই হচ্ছে উত্তর। তাহলে প্রথমটার আমরা উত্তর পাইলাম, সূত্র বের করলাম। দ্বিতীয়টা মুনাফার হার বের করলাম। তৃতীয়টা হলো 40,000 বের করলাম। উত্তর পাইছিলাম কত? 4%। প্রথম কর উত্তরটা পেয়েছিলাম একটা সূত্র, যে পি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর বাই এন। আর গ নম্বরের উত্তর পেলাম কত? 40,000। গ নম্বরের উত্তর পাইছি কত? 40,000। তাহলে এখানে আমরা একটু করে যাই, পি ইকুয়াল টু এত, বা পি ইকুয়াল টু এত, বা পি ইকুয়াল টু এত, বা এটা আমি উত্তর বের করছিলাম পি ইকুয়াল টু এত, সুতরাং পি ইকুয়াল টু এত। তা পিটা, সুতরাং পি ইজ ইকুয়াল টু এত। গ নাম্বারটা আমি তোমাদের
আরেকবার একটু আলোচনা করি যে আমরা খ থেকে পাই মুনাফার হার হচ্ছে 4%। 4%-এর উপরে 4/100 দিয়ে ভাগ করলে 1/কত 25। এক্ষেত্রে সময় ছিল 5 বছর আর মুনাফা আসল ছিল 48,000 টাকা। বলছে 25%, বলছে যে কত টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছরে মুনাফা আসল কত হবে 48,000 টাকা হবে। তাহলে এক্ষেত্রে 5 বছর মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু 48,000 টাকা। তা আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস এনআর বা পি পরে এটা সামনে নিলাম, এটাকে সমানের ডান পাশে নিলাম বা পি ইজ ইকুয়াল টু, যেহেতু আসল বের করতে হবে পিটা এক্ষেত্রে আসল, পি ইজ ইকুয়াল টু উপরে এ ডিভাইড বাই 1 প্লাস এনআর বা পি ইজ ইকুয়াল টু এর মান বসাইলাম, এন এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। 5 কাটাকাটি করলে আমরা কি পাই? আমরা পাই পি ইজ ইকুয়াল টু 48,000 পাইলাম, নিচে 1 যোগ 1/5 পাইলাম বা পি ইজ ইকুয়াল টু 48,000, এই 5-এর আমরা লসাগু করি 5 নিলাম, 5 × 5 যোগ 1 বা পি ইজ ইকুয়াল টু কী হলো আবার 48,000 যোগ 5 আর 1 6 নিচে 5 বা পি ইজ ইকুয়াল টু 48,000, 5টা উপরে গেল 6টা কী হলো নিচে আসলো। তা সুতরাং পি ইজ ইকুয়াল টু 40,000 টাকা। এটাই হলো আসল টাকা। এটাই কি টাকা? আসল কত ছিল? 40,000 টাকা। আসল কি ছিল? 40,000 টাকা। এটাই ছিল উত্তর। এটাই ছিল কি উত্তর। তাহলে আমরা কয়ের উত্তর পাইছি পি ইজ ইকুয়াল টু আই বাই ডিভাইড বাই আর এন, মুনাফার হার পাইছিলাম 4%। খ নম্বরের উত্তর, গয়ের উত্তর পেলাম কত? আসল 40,000 টাকা। ইনশাল্লাহ প্রত্যেকটা লাইনে বিশ্লেষণ করে তোমাদের অঙ্কগুলো আমি করাইছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম।